জলবায়ু পরিবর্তন হলে বাংলাদেশের 1/3 চলে যাবে সমুদ্রগর্ভের নিচে, কারণ তাপমাত্রা বেড়ে যাবে, পাহাড়ের বরফ গলে যাবে, সমুদ্রে অ্যাসিডিফিকেশন হবে, সমুদ্র স্ফীত হবে। বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠ থেকে 1 মিটারের মধ্যে যেই এলাকাগুলো আছে ওগুলো ডুবে যাবে। আপনারা যারা সাতক্ষীরা থেকে এসছেন, খুলনা থেকে এসছেন, সেন্ট মার্টিনের কথা বললেন, কক্সবাজারের কথা বললেন, নোয়াখালীর কথা বললেন, এই উপকূলীয় জেলাগুলো থাকবে কি থাকবে না এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। এবং যদি না থাকে তাহলে ভাবেন আপনি আজকে যেভাবে নিজের দেশের মানচিত্র আঁকছেন, আগামী 25 বছর 30 বছর পর আপনি আর সেভাবে আঁকবেন না। এবার নোয়াখালী ফেনীতে যিনি প্রশ্ন করেছেন, এইবার যেরকম বন্যা হয়েছে এরকম বন্যা আপনার দাদারাও তো দেখেনি, বাবারাও তো দেখেনি। এই সমস্ত বন্যা প্রশিক্ষণ দিয়ে কোনোভাবেই সামলানো যাবে না। এমনকি প্রশিক্ষিত সেনাবাহিনী ওখানে গেছে, হেড অফিস থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বেঁচে ছিল ঠিকই, কিন্তু বুঝতে পারছিল না, পানি তো মিটারে মিটারে বাড়ছিল। হ্যাঁ, প্রশিক্ষণের অবশ্যই দরকার আছে। এই যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা বললাম, অবশ্যই প্রশিক্ষণের দরকার আছে, কিন্তু ঝুঁকির মাত্রা যেই পরিমাণে হবে সেই পরিমাণে যদি আপনি ঝুঁকি মনে করেন ট্রেনিং দিয়ে হবে, সেটা হবে না। বরং আমাদেরকে দাবি তুলতে হবে যে ভোগবাদী অর্থনীতি, ভোগবাদী উন্নয়ন দর্শন থেকে ফিরে আসো। কত হাজার কোটি, কত লক্ষ কোটি টাকা দিলে 19 জেলা সমুদ্রগর্ভের নিচে চলে যাওয়ার ক্ষয়ক্ষতি থেকে আপনি দেশকে মুক্ত করবেন? এটা টাকা দিয়ে মুক্ত হবার বিষয় না। আপাত দুর্যোগ, যেমন আমার যদি লস অ্যান্ড ড্যামেজ ফান্ডটা থাকতো জলবায়ু পরিবর্তনে, সেটার আলোচনা হবে, এবং সেটার আলোচনা হওয়ার কারণে যেই তারিখে সম্মেলন শেষ হওয়ার কথা সেই তারিখে হয়তো শেষ নাও হইতে পারে, দেখা যাবে 1-2 দিন সময় বাড়বে। যদি ওই ফান্ডটা হতো, আমি হয়তো বলতাম আমার মুসাপুর রেগুলেটরের টাকা দাও। সেটা তো হয়নি, কথাটা আমরা বলতে পারছি না। এখন আসি আঞ্চলিক পর্যায়ে। বাংলাদেশের পরিবেশের সমস্যা কিন্তু কেবলমাত্র বাংলাদেশের সৃষ্ট না। জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী না, দায়ী উন্নত বিশ্ব, কিন্তু ফল ভোগ করছি আমরা। আঞ্চলিক পর্যায়ে আসেন, আপনার যত বড় নদ নদী আপনি ভাগাভাগি করেন কিন্তু চায়নার সাথে, ভারতের সাথে আর নেপালের সাথে। ওরা হচ্ছে উজানের দেশ। এই সমস্যাগুলোর সমাধান করতে পারছি না। স্লাইড দেখালে দেখাতে পারতাম যে পদ্মা নদীর বুকের উপর দিয়ে হার্ডিন ব্রিজের নিচ দিয়ে বাস চলতেছে, অথচ আমরা যখন স্কুলে পড়তাম আমরা সর্বনাশা পদ্মা নদী এমন কি তোর করলাম ক্ষতি গানটা শুনতাম, আমরা পদ্মার ঢেউরে গানটা শুনতাম। আপনারা বলেন তো পদ্মার ঢেউরে এই গানটা আপনারা কয়জন শুনেছেন? হাত তুলে আমাকে দেখান। দেখেন বেশি হাত উঠছে না। অথচ আমাদের সময় হাত মানে 10 ভাগের 1 ভাগও হাতে উঠেনি। আমাদের সময় এটা খুবই জনপ্রিয় একটা গান ছিল। অর্থাৎ সংস্কৃতির সাথে যে নদীর সম্পর্ক, এটাও চলে যাচ্ছে।